158 পৃষ্ঠায় যাও সবাই, 158 পৃষ্ঠায় আসো। একশো 58 পৃষ্ঠায় জৈব যৌগের শ্রেণী বিভাগ আছে 2.1 টপিকস। এটা পৃষ্ঠা হলো 158, পৃষ্ঠা নাও মিলতে পারে। টপিকস নম্বর হলো 2.1 জৈব যৌগের শ্রেণী বিভাগ। পেলা সবাই? জি স্যার। জি স্যার। জৈব যৌগের শ্রেণী বিভাগ ইম্পর্টেন্ট লেখো, টপিকস এর কোন ইম্পর্টেন্ট লেখো। টপিকস এর কোন ইম্পর্টেন্ট লেখো। আজকে কিন্তু ঝড়ের বেগে অনেক কিছু পড়িয়ে ফেলবো, কেউ ক্লাস থেকে বেরিয়ে যাবে না, রেকর্ড নাও দিতে পারি যদি চালাকি করো। তাহলে 158 পৃষ্ঠায় জৈব যৌগের শ্রেণী বিভাগ আমাদের আলোচ্য বিষয়। ভালো করে দেখো, এখান থেকে খুব প্রশ্ন আসে, অবজেক্টিভের খুব প্রশ্ন আসে। আগে একটু দেখে নাও জৈব যৌগ কোনগুলো কিরকম, সেইগুলো একটু দেখে নাও আগে। কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে তাহলে সেই যৌগদেরকে বলা হয় সম্পৃক্ত যৌগ। সেটা যে কয় শিকলের যেভাবে থাকুক, একক বন্ধন মানেই সম্পৃক্ত। আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে তারা কি অসম্পৃক্ত। আবার বলছি, কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে, কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে তাহলে তাদেরকে বলা হয় সম্পৃক্ত। আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত। যৌগের দুই প্রান্ত যদি খোলা থাকে, এই প্রান্ত খোলা আছে ওপেন, এই প্রান্ত খোলা আছে অন্য কারোর সাথে যুক্ত নাই, এভাবে খোলা থাকলে এটাকে বলা হয় মুক্ত শিকল যৌগ। দুই প্রান্ত খোলা থাকলে মুক্ত শিকল যৌগ। আর যদি আটকে থাকে, আটকে থাকলে এটাকে বলা হয় বদ্ধ শিকল যৌগ। যেমন সাইক্লোবিউটেনে আটকে থাকে। বলতে পারো স্যার হাইড্রোজেন, হাইড্রোজেন আমি দেইনি সময় বাঁচানোর জন্য, ভেবে নাও হাইড্রোজেন আছে। যদি আটকে থাকে তাহলে বদ্ধ শিকল যৌগ। এটা সাইক্লোপেন্টেন। এইভাবে দুই মাথা যদি আটকানো থাকে, মালার মতো আটকানো থাকে, তাহলে এই যৌগকে বলা হয় বদ্ধ শিকল যৌগ বা চাক্রিক যৌগ বা সাইক্লিক যৌগ। তাহলে দেখো, দুই প্রান্ত যদি আটকা না থাকে, মুক্ত থাকে, খোলা থাকে, তাহলে এদেরকে বলা হয় মুক্ত শিকল যৌগ। আর দুই প্রান্ত আটকে থেকে বলয় বা চক্রের মতো যৌগ গঠন করলে এটাকে বলা হয় বদ্ধ শিকল যৌগ বা চাক্রিক যৌগ বা সাইক্লিক যৌগ। দুই প্রান্ত আটকে থেকে বলয় বা চক্রের মতো যৌগ গঠন করলে এটাকে বলা হয় বদ্ধ শিকল যৌগ বা চাক্রিক যৌগ বা সাইক্লিক যৌগ। দুই প্রান্ত আটকে থেকে বলয়ের মতো যৌগ গঠন করলে সেটাকে বলা হয় বদ্ধ শিকল যৌগ বা চাক্রিক যৌগ বা সাইক্লিক যৌগ। এই সাইক্লিক যৌগ আবার দুই ধরনের হয়। সাইকেলে যদি সবই কার্বন থাকে, সাইকেলে যদি সবই কার্বন থাকে তাহলে এদেরকে বলা হয় কার্বোসাইক্লিক বা সুষম চাক্রিক বা হোমোসাইক্লিক। আর সাইকেলে যদি কার্বন বিহীন অন্য পরমাণু থাকে তাহলে এটাকে বলা হয় বিষম চাক্রিক বা হেটেরোসাইক্লিক। সাইকেলে বা চক্রে যদি কার্বন বিহীন অন্য পরমাণু থাকে তাহলে এটাকে বলা হয় বিষম চাক্রিক বা হেটেরোসাইক্লিক। এখানে অন্য পরমাণু, এখানে আছে অক্সিজেন, এখানে আছে নাইট্রোজেন। তাহলে দেখো, সাইকেলে অর্থাৎ চক্রে যদি সবই কার্বন থাকে, সাইকেলে অর্থাৎ চক্রে যদি সবই কার্বন থাকে তাহলে এটাকে বলা হয় সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক।
আর সাইকেলে বা চক্রে কার্বন বিহীন অন্য কোনো পরমাণু থাকলে, এখানে নাইট্রোজেন অক্সিজেন আছে, দেখো এটা নাইট্রোজেন এটা অক্সিজেন, তাহলে এটাকে বলা হয় বিষমচাক্রিক বা হেটারোসাইক্লিক। এক্ষেত্রে হেটারো মানে ভিন্ন, সাইকেলে অর্থাৎ চক্রে ভিন্ন পরমাণু থাকলেই সেটাকে বলা হয় হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক। আর হোমো মানে একই, সাইকেলে অর্থাৎ চক্রে একই পরমাণু থাকলে একে বলা হয় হোমোসাইক্লিক বা সুষমচাক্রিক। ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। জৈব যৌগের শ্রেণী বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। আমাদের আলোচ্য বিষয় জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগ প্রধানত দুইটি শ্রেণীতে বিভক্ত: মুক্ত শিকল বা এলিফেটিক যৌগ, বদ্ধ শিকল বা চাক্রিক বলয়াকার বা চাক্রিক যৌগ। যৌগের দুই প্রান্ত যদি খোলা থাকে বা মুক্ত থাকে, দুই প্রান্ত যদি খোলা থাকে বা মুক্ত থাকে, আরো দেখো, আরো শিকল দেখাই। দুই প্রান্ত যদি খোলা থাকে বা মুক্ত থাকে, সেটা যেভাবে থাকুক, দুই প্রান্ত যদি খোলা বা মুক্ত থাকে, তাহলে এদেরকে বলা হয় মুক্ত শিকল বা এলিফেটিক যৌগ। আর বদ্ধ শিকল বা বলয়াকার বা চাক্রিক যৌগ কারা দেখো, যদি দুই প্রান্ত যুক্ত হয়ে বলয় বা চক্রের মতো গঠন করে, দুই প্রান্ত যুক্ত হয়ে বলয় বা চক্রের মতো গঠন করে, দুই প্রান্ত যুক্ত হয়ে বলয় বা চক্রের মতো গঠন করে, তাহলে এদেরকে বলা হয় বদ্ধ শিকল বা চাক্রিক যৌগ বা সাইক্লিক যৌগ। এই মুক্ত শিকল বা এলিফেটিক যৌগ এরা আবার দুই শ্রেণীতে বিভক্ত: সম্পৃক্ত, যাদের কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত, আর অসম্পৃক্ত, যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত। বদ্ধ শিকল বা বলয়াকারের বা চাক্রিক যৌগ আবার প্রধানত দুই ভাবে বিভক্ত: কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক কারা? যাদের সাইকেলে বা চক্রে সবই কার্বন পরমাণু থাকে তাদেরকে বলা হয় কার্বোসাইক্লিক। সাইকেলে বা চক্রে সবই যদি কার্বন পরমাণু থাকে তাহলে তাদেরকে বলা হয় কার্বোসাইক্লিক। আর সাইকেলে বা চক্রে কার্বন বিহীন অন্য মৌলের পরমাণু থাকলে এদেরকে বলা হয় হেটারোসাইক্লিক। সাইকেলে বা চক্রে কার্বন বিহীন অন্য মৌলের পরমাণু থাকলে তাদেরকে বলা হয় হেটারোসাইক্লিক। দেখো এখানে কার্বন বিহীন অন্য মৌলের পরমাণু অক্সিজেন আছে, এখানে সালফার আছে, তাহলে এরা হেটারোসাইক্লিক যৌগ। এই কার্বোসাইক্লিক যৌগ এরা আবার দুই শ্রেণীতে বিভক্ত: অ্যালিসাইক্লিক যৌগ আর অ্যারোমেটিক যৌগ। যে সমস্ত সাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে না তারা কার্বো অ্যালিসাইক্লিক যৌগ। আর যে সমস্ত কার্বোসাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় কার্বো অ্যারোমেটিক যৌগ। আবার হেটারোসাইক্লিক যৌগ আবার দুই ভাবে: হেটারো এলিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক। যে সমস্ত হেটারোসাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে না তারা হেটারো এলিসাইক্লিক যৌগ। আর যে সমস্ত হেটারোসাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তারা হেটারো অ্যারোমেটিক যৌগ। বিষয়বস্তু আবার বলছি, ভালো করে শোনো। এ কিন্তু 80 লক্ষ যৌগের একটি শ্রেণী। তোমাকে যে কোনো একটি যৌগ দিয়ে বলতে পারে এটি কোন শ্রেণীর যৌগ। আমি কিন্তু এখনই একটি জিজ্ঞেস করব তোমাদের। দেখো জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখো আরেকবার। জৈব যৌগ প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত: মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ আর বদ্ধ শিকল বা বলয়াকার বা চাক্রিক যৌগ। মুক্ত শিকল বা এলিফেটিক যৌগ কারা দেখো, যে সমস্ত যৌগের দুই প্রান্ত মুক্ত বা খোলা থাকে,
যে সমস্ত যৌগের দুই প্রান্ত মুক্ত বা খোলা থাকে, আরো দেখো, যে সমস্ত যৌগের দুই প্রান্ত মুক্ত বা খোলা থাকে, যে সমস্ত যৌগের দুই প্রান্ত মুক্ত বা খোলা থাকে তাদেরকে বলা হয় মুক্ত শিকল বা এলিফেটিক যৌগ। আর বদ্ধ শিকল বা বলয়াকার বা চাকরিক যৌগ কারা? যে সমস্ত যৌগে দুই প্রান্ত যুক্ত হয়ে বলয় বা চক্রের মতো গঠন করে, যে সমস্ত যৌগে পরমাণুদের দুই প্রান্ত যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে, যে সমস্ত যৌগে দুই প্রান্ত যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে, যে সমস্ত যৌগে দুই প্রান্ত যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে তাদেরকে বলা হয় বদ্ধ শিকল বা বলয়াকার বা চাকরিক যৌগ। এই মুক্ত শিকল যৌগ বা এলিফেটিক যৌগ এরা আবার দুই শ্রেণীতে বিভক্ত। সম্পৃক্ত যৌগ, যাদের কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত যৌগ, যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। আর বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ এটা প্রধানত দুই ভাগে বিভক্ত, কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক কারা দেখো, সাইকেলে বা চক্রে যদি শুধুমাত্র কার্বন থাকে তাহলে তাদেরকে বলা হয় কার্বোসাইক্লিক। সাইকেলে বা চক্রে যদি শুধুমাত্র কার্বন থাকে তাহলে তাদেরকে বলা হয় কার্বোসাইক্লিক যৌগ। আর হেটারোসাইক্লিক, হেটারো মানেই কিন্তু ভিন্ন। সাইকেলে বা চক্রে যদি কার্বন তো থাকেই, কার্বন ভিন্ন আরো অন্য পরমাণু থাকে তাহলে এদেরকে বলা হয় হেটারোসাইক্লিক। এখানে অন্য পরমাণু কার্বন ভিন্ন আর কে আছে? অক্সিজেন। এটাতে দেখো সাইকেলে বা চক্রে কার্বন তো থাকে, এছাড়া কার্বন ভিন্ন অন্য পরমাণু যদি থাকে তাহলে তাদেরকে বলা হয় হেটারোসাইক্লিক। হেটারো মানে ভিন্ন। তাহলে সাইকেলে বা চক্রে কার্বন ছাড়া আরো ভিন্ন অন্য মৌলের পরমাণু থাকলে, সাইকেলে বা চক্রে কার্বন ছাড়া আরো ভিন্ন অন্য মৌলের পরমাণু থাকলে তাদেরকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। এই কার্বোসাইক্লিক যৌগ এটা দুই শ্রেণীতে বিভক্ত, কার্বো এলিসাইক্লিক আর কার্বো অ্যারোমেটিক। কার্বো এলিসাইক্লিক কারা? যে সমস্ত সাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে না তারা কার্বো এলিসাইক্লিক যৌগ। আর কার্বো অ্যারোমেটিক দেখো, যে সমস্ত কার্বোসাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তারা কার্বো অ্যারোমেটিক যৌগ। আর হেটারোসাইক্লিক যৌগ দেখো, হেটারোসাইক্লিক যৌগ আবার দুই শ্রেণীতে বিভক্ত, হেটারো এলিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক। যে সমস্ত হেটারোসাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে না তারা হলো হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। আর যে সমস্ত হেটারোসাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তারা হেটারো অ্যারোমেটিক যৌগ। এখন তোমরা আমাকে একটু বলে দাও এই যৌগটা কি যৌগ? এই একটা পিরিডিন যৌগ লিখছি, এই যৌগ তোমরা দেখেছো এর আগে। পিরিডিন যৌগের সংকেত, গাঠনিক সংকেত লিখতেছি। এটা পিরিডিন, এটা নাইট্রোজেন পরমাণু। এটা কি যৌগ বলো? এদের মধ্যে কোন শ্রেণীতে পড়ছে এটা? হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিক। এইটা এখানে একটা সালফার আছে, হাইড্রোজেন দিলাম না, সময় বাঁচালাম। এখানে কিন্তু সালফার আছে, তাহলে এটা কি? হেটারো এলিসাইক্লিক। হেটারো এলিসাইক্লিক। এইটা কি যৌগ বলো?
অসম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ বা মুক্ত শিকল যৌগ। এইভাবে অবজেক্টিভ আসে, এটা মোটেও কষ্টদায়ক হবে না তোমাদের, পারবা মনে হয়। আর এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। এখান থেকে কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে আরেকটু শোনো সবাই, বইয়ে একটু পেঁচানো আছে, পেঁচিয়ে লেখা আছে। তোমরা এলিসাইক্লিকের সংজ্ঞা এইভাবে বলতে পারো, যে সমস্ত সাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে না, তারা এলিসাইক্লিক। আর যে সমস্ত সাইক্লিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে, তারা অ্যারোমেটিক। এইভাবে সহজে বলতে পারো, বইতে এই কথাটি পেঁচিয়ে লেখছে, বই পড়ার সময় দেখে নিও। তারপরে এখানে চলে আসো 200 পৃষ্ঠা। 200 পৃষ্ঠা, এটা 2.8.2 টপিকস। টপিকসটা একটু লিখে দেই, 2.8.2 টপিকস। পেয়েছো কিনা দেখো সবাই। 200 পৃষ্ঠায় 2.8.2 টপিকস পেয়েছো? জি স্যার। এটাতে ক অংশ যেটা আছে, ক অংশই আমি পড়াবো। এরপরের দেখো, পরের পৃষ্ঠায় কিন্তু আবার খ অংশ আছে। খ অংশ পড়াবো না, খ অংশ লাগবে না, শুধুমাত্র ক অংশ পড়াবো। ক অংশের কোনায় দেখো ভেরি ইম্পর্টেন্ট, ক অংশই পড়াচ্ছি, ক অংশে টিক দিয়ে রাখো। ক অংশের কর্নারে ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখছো? জি স্যার। এখন দেখো ভেরি ইম্পর্টেন্ট বিষয়, এবং এগুলো অনেকটাই আমাদের পড়া আছে, অন্যভাবে পড়া আছে। আমাদের আলোচ্য বিষয় হলো বেনজিন প্রস্তুতি। আমি বিক্রিয়াগুলো বলে যাচ্ছি। বেনজিন প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখো, একটা একটা করে বিক্রিয়া বলে যাচ্ছি, তাহলেই হবে। বিক্রিয়া পড়ে ভাষা তুমি নিজের ভাষায় লিখতে পারবা। দেখো বেনজিন প্রস্তুতি দেখো, সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইম একত্রে কি বলা হয়? সোডা লাইম। এর সাথে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। আবার বলছি, সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। এই একটা বেনজিন প্রস্তুতি। আবার দেখো এই বেনজিন প্রস্তুতিটা দেখো, দেখো সবাই এই প্রস্তুতিটা দেখো, বেনজিন প্রস্তুতি। ফেনলকে জিঙ্কের গুঁড়ার সাথে উত্তপ্ত করলে ফেনল বিজারিত হয়ে বেনজিন উৎপন্ন হয়। বিজারিত হয়েছে কেন? দেখো, ফেনল থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, এই অক্সিজেনটা নাই। অক্সিজেন অপসারণ মানে কি? বিজারণ না? দেখো ফেনলের এই অক্সিজেনটা নেই, এই অক্সিজেনটা বের হয়ে গেছে। বলতে পারে স্যার হাইড্রোজেনটাও তো বের হয়েছে। না, হাইড্রোজেনটাই এই যেখানে এই হাইড্রোজেন প্রতিস্থাপন করে হাইড্রোক্সিলটা আসছিল, সেই হাইড্রোজেনটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। হাইড্রোজেন অপসারিত হয় নাই, অক্সিজেনটা নাই, এখানের অক্সিজেনটা নাই। আর অক্সিজেন অপসারণ কি? বিজারণ। অক্সিজেন সংযোজন জারণ, আর অক্সিজেন অপসারণ কিন্তু বিজারণ। তাহলে দেখো সবাই, ফেনলকে জিঙ্কের গুঁড়ার সাথে উত্তপ্ত করলে ফেনল বিজারিত হয়ে বেনজিনে পরিণত হয়। আর বিজারিত হয়েছে কি করে বুঝলাম?
ফেনল থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, অক্সিজেন অপসারণ মানে কি? বিজারণ। আবার বলছি, ফেনলকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে ফেনল বিজারিত হয়ে বেনজিনে পরিণত হয়। আর বিজারিত হয়েছে কি করে বুঝলাম? অক্সিজেন অপসারিত হয়েছে, আর অক্সিজেন অপসারণ মানে কি? বিজারণ। এরপরে দেখো, এটা তো খুব পরীক্ষা আসে, খুব ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি কিন্তু এই টপিকস। ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিন না 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কি? ইথাইন বা অ্যাসিটিলিন। এই ইথাইন বা অ্যাসিটিলিনকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লৌহ নলের মধ্য দিয়ে চালনা করলে বেনজিন উৎপন্ন হয়। আর এক্ষেত্রে 2 এর অধিক অণু যুক্ত হয়েছে, 3 অণু যুক্ত হয়েছে, তাই এটা পলিমার। 2 এর অধিক অণু যুক্ত হওয়া কিন্তু পলিমার। দেখো 3 অণু ইথাইন বা অ্যাসিটিলিন যুক্ত হয়েছে, তাই এটা পলিমারকরণ বিক্রিয়া। আবার দেখো, ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাসকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লৌহ নলের মধ্য দিয়ে চালনা করলে পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন হয়। পলিমারকরণ কেন? 2 এর অধিক অণু যদি যুক্ত হয় তাহলে সেটাকে পলিমারকরণ বলা হয়। আবার বলছি, খুব বেশি আসে পরীক্ষায়, দেখবা বোর্ডের পরীক্ষায় উদ্দীপকে যে মিছিল দিয়া এটা মনে হয় এসেছে, উদ্দীপক খুললেই দেখবে এরকম একটা বিক্রিয়া বলা আছে। দেখো আবার, ইথাইন বা অ্যাসিটিলিনকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লৌহ নলের মধ্য দিয়ে চালনা করলে পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন হয়। আর পলিমারকরণ কেন বললাম? 2 এর অধিক অণু যুক্ত হয়েছে, তাই এটা পলিমারকরণ বিক্রিয়া। এরপর দেখো, বেনজিন উৎপাদনের আরেকটা পদ্ধতি দেখো। গ্রিগনার বিকারক ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে বেনজিন উৎপন্ন হয়। আবার বলছি, গ্রিগনার বিকারক ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে বেনজিন উৎপন্ন হয়। এরপর আরেকটা বেনজিন উৎপাদন দেখো। বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডকে ফসফিনিক অ্যাসিড সহযোগে কিউপ্রাস প্রভাকের উপস্থিতিতে যদি আর্দ্র বিশ্লেষণ করো তাহলে বেনজিন উৎপন্ন হবে। আবার বলছি, বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডকে ফসফনিক অ্যাসিড ও কিউপ্রাস প্রভাকের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলেই বেনজিন উৎপন্ন হয়। আবার শোনো, বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডকে ফসফনিক অ্যাসিড এবং কিউপ্রাস প্রভাকের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে বেনজিন উৎপন্ন হয়। এরপর টলুইন প্রস্তুতি দেখো। টলুইন প্রস্তুতি, বেনজিন প্রস্তুতি দেখলাম না আমরা, এখন টলুইন প্রস্তুতি। টলুইন প্রস্তুতি দেখো, এটা তো বিখ্যাত ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া, এগুলো ম্যাক্সিমাম বিক্রিয়া আমরা পড়েছি এর আগে। এটা এটা ফিডেল কাপ অ্যালকাইলেশন না তো, এটা হলো উডস বিক্রিয়া, উডস ফিডিক বিক্রিয়া যেটা, এটা উডস ফিডিক বিক্রিয়া। অ্যালকাইলেশনটা এর পরে আছে। উডস ফিডিক বিক্রিয়া দেখো, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে ক্লোরোবেনজিন ও মিথাইল ক্লোরাইডকে উত্তপ্ত করলে টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে উডস ফিডিক বিক্রিয়া বলা হয়, যা আমরা নেম রিঅ্যাকশনে পড়েছি। আবার শোনো, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে ক্লোরোবেনজিন ও মিথাইল ক্লোরাইডকে উত্তপ্ত করলে টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে উডস ফিডিক বিক্রিয়া বলা হয়। আবার বলি, শুষ্ক ইথারে দ্রবীভূত
শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে ক্লোরোবেনজিন আর মিথাইল ক্লোরাইডকে উত্তপ্ত করলে টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে উডসফিডিক বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াটাও এখানে দেওয়া আছে, আমরা নেম রিঅ্যাকশনে পড়েছি। বিক্রিয়াটা দেখো, প্রয়োজনে বিক্রিয়াটাও দেওয়া আছে, সাধারণ বিক্রিয়া আকারে দেওয়া আছে। শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে অ্যারাইল হ্যালাইড আর অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে অ্যারাইল অ্যালকাইল উৎপন্ন হয়। আবার বলছি, সাধারণ বিক্রিয়া আকারে এই উডসফিডিক বিক্রিয়াটি দেওয়া আছে। শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে অ্যারাইল হ্যালাইড আর অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে অ্যারাইল অ্যালকাইল উৎপন্ন হয়। এখন আগের বিক্রিয়ার সাথে মিলাও, তাহলে আর একটু ভালো বুঝবা। অ্যারোমেটিক চক্র মানে অ্যারাইল, তাহলে শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে অ্যারাইল হ্যালাইড ক্লোরোবেনজিন আর অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইডকে উত্তপ্ত করলে অ্যারাইল অ্যালকাইল অর্থাৎ টলুইন উৎপন্ন হয়। এটা কিন্তু অ্যারাইল আর এটা অ্যালকাইল। তাহলে আগের বিক্রিয়ার সাথে আরেকবার মিলাও। শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে অ্যারাইল হ্যালাইড ক্লোরোবেনজিন ও অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইডকে উত্তপ্ত করলে অ্যারাইল অ্যালকাইল হিসেবে মিথাইল বেনজিন অর্থাৎ টলুইন উৎপন্ন হয়। অর্থাৎ এই বিক্রিয়ার উদাহরণই হলো একটু আগেরটা। এটা আবারও বলে যাচ্ছি, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে অ্যারাইল হ্যালাইড আর অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে অ্যারাইল অ্যালকাইল উৎপন্ন হয়। আর এইটা হলো ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় মিথাইল বেনজিন অর্থাৎ টলুইন উৎপন্ন হয়। আবার বলছি, অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় মিথাইল বেনজিন অর্থাৎ টলুইন উৎপন্ন হয়। এখান থেকে আর বিক্রিয়া পড়ার দরকার নেই। এরপরে দুইশো তিন পৃষ্ঠায় যাও। 203 পৃষ্ঠায় এই ক নম্বর পয়েন্ট আছে, বেনজিনের সংযোজন পেলা? 203 পৃষ্ঠায় ক নম্বর পয়েন্ট বেনজিনের সংযোজন পেয়েছো? জি স্যার। এটা লেখা ইম্পর্টেন্ট, খালি যেখানে বলবো সেখানেই লিখবা। কিন্তু ইহা এমন এক অধ্যায়, তুমি যদি ঠিক মতো দাগাই না রাখো, তোমার দাগাইতে লাগবে এক রাত। পরীক্ষার আগে কিন্তু এক রাত গ্যাপ দেবে। তাহলে এই কর্নারে ইম্পর্টেন্ট লেখো 203 পৃষ্ঠায়। দুই পয়েন্ট 8.4 টপিক সবাই পেলা? পৃষ্ঠা নাও মিলতে পারে। 2.8.4 টপিকস এখানেই পড়বা শুধু। আমরা এখন বেনজিনে সংযোজন বিক্রিয়ার মধ্যে বেনজিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া পড়ব। বেনজিনে হাইড্রোজেন সংযোজন দেখো। এটা তো বেনজিন, দেখো সিএইচ 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 আর ডাবল বন্ড একটা অন্তর একটা, তাহলে এটা বেনজিন। আর এটা কিন্তু সাইক্লোহেক্সেন, 6 কার্বনের সাইকেল হয়েছে। দেখো CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 এইভাবে লিখতে পারতা, তাহলে তোমাদের সময় বাঁচত। এইভাবে স্যার সহজে বোঝানোর জন্য এইভাবে লিখছে গাঠনিক সংকেত দিয়ে, কিন্তু তোমরা CH2 বন্ড CH2 বন্ড CH2 এইভাবে দিয়ে লিখতে পারতা। 6 কার্বনের সাইকেল হয়েছে, তাহলে এটা কি সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনের এই হলো গাঠনিক সংকেত।
এই হলো আণবিক সংকেত যেভাবে লেখো। তাহলে দেখো আমাদের আলোচ্য বিষয় কিন্তু বেনজিনের সংযোজন, আমরা বেনজিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আলোচনা করছি বা শিখছি। দেখো বেনজিন নিকেল প্রবাহকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সাইক্লোহেক্সেনে পরিণত হয়। সাইক্লোহেক্সেনটাকে এইভাবে লিখতে পারো, গাঠনিক সংকেত দিয়ে, আরো সংক্ষেপে করতে পারো CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 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 এইভাবে লিখতে পারো, তাহলে সময় বাঁচবে। এছাড়া এইভাবে লিখতে পারো আণবিক সংকেত দিয়ে C6H12। আবার বলছি, বেনজিন নিকেল প্রবাহকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সাইক্লোহেক্সেনে পরিণত হয়। সাইক্লোহেক্সেনকে এইভাবে লিখতে পারো গাঠনিক সংকেতের মাধ্যমে, অথবা এইভাবে লিখতে পারো আণবিক সংকেতের মাধ্যমে। আরেকবার শোনো, বেনজিন নিকেল প্রবাহকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। সেটাকে এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, একভাবে লিখলেই হলো। এখন দেখো বেনজিনে হ্যালোজেন সংযোজন, আমি ক্লোরিন সংযোজন দেখাবো। বেনজিনে হ্যালোজেন সংযোজনের মধ্যে ক্লোরিন সংযোজন আমাদের সিলেবাসে আছে, এইটা আগে দেখো। আর এইটা দেখার আগে একটু শুনে রাখো, এই বেনজিনে 6টা ক্লোরিন যুক্ত হয়ে আছে। এইভাবে লিখতে পারো গাঠনিক সংকেত দিয়ে, দেখো বেনজিনের 6 কোণায় 6টা ক্লোরিন যুক্ত হয়ে আছে, তাই এটা বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিনে 6টা ক্লোরিন যুক্ত আছে, তাই এটা বেনজিন হেক্সাক্লোরাইড। এর অপর নাম হলো গ্যামাক্সিন পাউডার, অপর নাম হলো লিন্ডেন। এটি পৃথিবী বিখ্যাত জীবাণুনাশক উপাদান, জীবাণু মেরে ফেলে, রোগ জীবাণু যেগুলো আছে না সেগুলো মেরে ফেলে। এই বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিনে 6টা ক্লোরিন আছে, বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন বা লিন্ডেন, 3টা নাম। এই হলো গাঠনিক সংকেত, এই হলো আণবিক সংকেত C6H6Cl6। একভাবে লিখতেই হলো। এখানে সূর্যালোক ভুলে 2বার লিখে ফেলছে, একবার লিখলেই হয়। সূর্যালোক বইয়ে ছাপায় ভুলে 2বার এসে গেছে। দেখো বেনজিন সূর্যালোকের উপস্থিতিতে 3 অণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন বা লিন্ডেন উৎপন্ন করে। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সূর্যালোকের উপস্থিতিতে বেনজিনের সাথে 3 অণু ক্লোরিন যুক্ত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন উৎপন্ন হয়। এর অপর নাম কিন্তু লিন্ডেন। আরেকবার শোনো, সূর্যালোকের উপস্থিতিতে বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন বা লিন্ডেন উৎপন্ন করে। এটাকে তুমি এইভাবে লিখতে পারো গাঠনিক সংকেত দিয়ে, অথবা এইভাবে লিখতে পারো আণবিক সংকেত দিয়ে, একভাবে লিখলেই হলো। এর পরের পৃষ্ঠায় বেনজিনে ওজোন সংযোজন বিক্রিয়া দেওয়া আছে। এটা যদি তোমাদের জটিল মনে হয় তাহলে আমি লিখে দেখাবো, কিন্তু আপাতত শেয়ার করেছি, বইতে একটু ভুল আছে। দেখো আগে বই থেকে, মানে বই ধরে আমি শেয়ার করে পড়াচ্ছি, যদি না বোঝো আমি লিখে দেখাবো।
তোমরা বই সামনে রেখেছো তো? দেখো এই যে বন্ডটা দেওয়া নাই, এই বন্ডটা দেওয়া নাই, এই বন্ডটা দিয়ে নাও। বইতে এই বন্ডটা নাই, এই বন্ডটা নাই, এই বন্ড দুইটা দাও। এই রেড কালার দিয়ে দিয়েছি আমি। আর এখানে জিঙ্ক অক্সাইডটা তো ক্যাপিটাল এন লিখেছে। জিঙ্ক অক্সাইডে স্মল এন হবে তা তো জানোই সবাই, স্মল এন হবে, কিন্তু ভুলে ক্যাপিটাল এন লেখা আছে। এই বন্ড দুইটা দিয়ে নিয়েছো সবাই? এখন দেখো বেনজিন দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অবস্থায় 3 অণু ওজনের সাথে যুক্ত হয়ে বেনজিন ট্রাইওজোনাইটে পরিণত হয়। এটা মনে রাখবা কি করে, সেই কৌশলটা শোনো, সেই আগের কৌশল। যেখানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে সেখানে ওজন যুক্ত হবে। এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা ওজন যুক্ত হয়েছে O3। এখানে দ্বিবন্ধন, এখানে ওজন যুক্ত হয়েছে O3। এখানে দ্বিবন্ধন, এখানে ওজন যুক্ত হয়েছে O3। তাহলে যেখানে যেখানে দ্বিবন্ধন এখানে সেখানে সেখানে 3টা অক্সিজেন যুক্ত করবা, অর্থাৎ ওজন যুক্ত করবা। আর বেনজিনের যেহেতু 3টা দ্বিবন্ধন আছে, তাই বেনজিন 3 অণু ওজনের সাথে যুক্ত হয়েছে, তাই এর নাম বেনজিন ট্রাইওজোনাইট। উৎপন্ন বেনজিন ট্রাইওজোনাইটটাকে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলেই গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। আবার শোনো, বেনজিন দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অবস্থায় 3 অণু ওজনের সাথে যুক্ত হয়ে বেনজিন ট্রাইওজোনাইট গঠন করে। গঠিত বেনজিন ট্রাইওজোনাইট যৌগকে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। আর এই আদ্র বিশ্লেষণ কিভাবে, উত্তপ্ত অবস্থায় বললে একটু ভালো হয়। তাহলে এই ওজনের যৌগকে জিঙ্কের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় আদ্র বিশ্লেষণ করলে গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। আবার বলছি, মুখস্থ করো। বেনজিন দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অবস্থায় 3 অণু ওজনের সাথে যুক্ত হয়ে বেনজিন ট্রাইওজোনাইট গঠন করে। গঠিত বেনজিন ট্রাইওজোনাইট যৌগকে জিঙ্কের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় আদ্র বিশ্লেষণ করলে গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। প্রশ্ন আছে কারো? থাকলে বলো, না লিখে দেখাবো? লিখে দেখাবো পেজে? লাগবে না স্যার। আর ওই কৌশল, ওই আগের কৌশল মনে আছে? আমি একটা কৌশলে ওজন অ্যানালাইসিস দেখাইছিলাম। এই যে ডট ডট চিহ্ন বরাবর ওজনের যৌগ, তো এই ডট ডট বরাবর ভাঙে, দেখো এই বরাবর ভেঙে ফেলি। এই বরাবর ভেঙে ফেললে রইল কি? CHO। তাহলে এই একটা CHO দেখো, মানে আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেখাই। এই বরাবর এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন ভাঙবে। তাহলে ডট ডট চিহ্ন বরাবর যদি বন্ধন ভাঙে, তাহলে এই CHO বন্ড CHO, আর এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন ভাঙবে। দেখো এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন যদি ভাঙে, CHO বন্ড CHO, এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন ভাঙলে CHO বন্ড CHO, এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন ভাঙলে CHO বন্ড CHO। তাহলে কয় অণু CHO বন্ড CHO উৎপন্ন হবে? 3 অণু। এই CHO বন্ড CHO কে তো গ্লাইঅক্সাল বলা হয়। দেখো আবার এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন ভাঙছে, অর্থাৎ এক অণু CHO বন্ড CHO বের হয়ে গেছে। আবার এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন ভেঙে আরেক অণু CHO বন্ড CHO বের হয়ে গেছে।
আবার এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন ভেঙে আর কোনো CHO বন্ড CHO বের হয়ে গেছে। তাহলে কয় অণু বের হইলো? টোটালি 3 অণু বের হয়ে গেল না? 3 অণু গ্লাইঅক্সাল উৎপন্ন হলো। CHO বন্ড CHO এই যৌগটাকে কি বলা হয়? গ্লাইঅক্সাল। তাহলে আমি পরের পেজে যাওয়ার আগে আরেকবার একটু বলে যাচ্ছি। বেনজিন দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত অবস্থায় 3 অণু ওজনের সাথে যুক্ত হয়ে বেনজিন ট্রাইওজোনাইড গঠন করে। গঠিত বেনজিন ট্রাইওজোনাইড যৌগকে জিঙ্কের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থায় আদ্র বিশ্লেষণ করলে গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। প্রশ্ন আছে এখান থেকে কারো? থাকলে বলো। আর ওজোনাইডের বেলায় কিভাবে মনে রাখবা? যেখানে যেখানে দ্বিবন্ধন সেখানে সেখানে কিন্তু ওজন যুক্ত হবে। যেখানে যেখানে দ্বিবন্ধন সেখানে সেখানে ওজন যুক্ত করবা। যেখানে যেখানে দ্বিবন্ধন সেখানে সেখানে ওজন যুক্ত করবা। ওই আগের মতোই, আগে যেরকম আমরা শিখেছিলাম ওজোনালাইসিস। তাহলে যেহেতু 3খানে অর্থাৎ 3 জায়গায় দ্বিবন্ধন, তাই 3 অণু ওজনের সাথে যুক্ত হয়েছে। এখন তুমি ট্রাই করলেই পেরে যাবা। এরপরে 282 পৃষ্ঠায় যাও। 282 পৃষ্ঠায় যাও। 282 পৃষ্ঠায় যাও সবাই। দুশো 82 পৃষ্ঠায় গিয়েছো? শুরুতেই লেখা আছে ক্লোরোফর্ম। সবার পেজ মেলে দেখো তো, ক্লোরোফর্ম ক্লোরোফর্ম লেখা আছে, পেলা? জি স্যার। 282 পৃষ্ঠায় ক্লোরোফর্ম। এই পৃষ্ঠায় যা আছে টোটাল বিষয়বস্তু ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠাটা পড়লেই হবে। এই ক্লোরোফর্মের কোনো ইম্পর্টেন্ট লেখাও। স্যার আমার বইয়ে হ্যালো ফর্ম লেখা। ওই হ্যালো ফর্ম, ক্লোরোফর্ম মানে ও হ্যালো ফর্মই লেখা। আমি একটু ভুল বললাম মনে হয়। হ্যালো ফর্ম লেখা, হ্যালো ফর্ম লেখা। যাই হোক, সমস্যা স্যার নেই। কত হ্যালো পেজ আরেকবার বলবেন? হ্যালো ফর্ম লেখা, ক্লোরোফর্ম না তো, হ্যালো ফর্ম লেখা। ওই 200 পৃষ্ঠা হলো 282 পৃষ্ঠা। পৃষ্ঠা 282 পেয়েছো সবাই? জি স্যার। এ তো খুব পরীক্ষায় আসে। এখন আমি যে আলোচনা করব এটা খুব বেশি পরীক্ষায় আসে। তোমরা একটু ভালো মনোযোগ দিয়ে দেখো। চাকরির ইন্টারভিউতে এই সমস্ত জিনিস জিজ্ঞেস করে। যদি সায়েন্স রিলেটেড চাকরি হয় তাহলে চাকরি ইন্টারভিউতে এসব জিজ্ঞেস করে বসে। হ্যালো ফর্ম আলোচনা করছি আমি, হ্যালো ফর্ম, বিশেষত ক্লোরোফর্ম। এখন শোনো, ক্লোরোফর্ম এটা তো জানো সবাই। ক্লোরোফর্ম এটি চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, অজ্ঞানকারী উপাদান। চেতনানাশক খুব বিখ্যাত, মানে ক্লোরোফর্ম হলো খুব বিখ্যাত চেতনানাশক অর্থাৎ অজ্ঞানকারী উপাদান। অ্যানেস্থেটিক, অজ্ঞানকারী হিসেবে এটাকে ব্যবহার করা হয় অপারেশনের আগে রোগীকে। কিন্তু এর তীব্রতা বেশি থাকার কারণে যারা দুর্বল রোগী তারা চিরতরে অজ্ঞান হয়ে যায়। চিরতরে অজ্ঞান, বুঝছো বিষয়টা? আর জ্ঞান ফেরে না। এটা এত তীব্র অজ্ঞানকারী। এই জন্য বর্তমানে ক্লোরিটন ব্যবহার করা হয়, সেটা এর চেয়ে একটু দুর্বল। অর্থাৎ ক্লোরোফর্মের সক্রিয়তা খুব বেশি।
চেতনানাশক হিসেবে, অর্থাৎ অজ্ঞানকারী হিসেবে। তাই দুর্বল রোগীদের এটা প্রায়শই দেওয়া হয় না। এর বিকল্প আছে ক্লোরিটন, যেটি আর একটু দুর্বল অজ্ঞানকারী, সেটা দিয়ে অপারেশন করা হয়। আর রোগী যদি ক্লোরিটনে অজ্ঞান না হয়, তাহলে ক্লোরোফর্ম এটি প্রয়োগ করে অজ্ঞান করা হয়। এই ক্লোরোফর্ম এটিকে ব্যবহার করার জন্য এটি অবশ্যই বিশুদ্ধ অবস্থায় থাকতে হবে, কোনো ভেজাল থাকলে চলবে না, কারণ এটিকে রোগীর দেহে প্রয়োগ করা হবে ইনজেকশন আকারে। তাই ক্লোরোফর্ম অবশ্যই বিশুদ্ধ থাকতে হবে। কিন্তু ক্লোরোফর্মের সমস্যা হলো, ক্লোরোফর্ম আলোর উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিষাক্ত ফসজিন বা কার্বনাইল ক্লোরাইড গ্যাসে পরিণত হয়। এই বিষাক্ত ফসজিন বা কার্বনিল ক্লোরাইড, কোন কোন বইতে আবার কার্বনাইল ক্লোরাইডও বলা আছে, একই নাম, কার্বনিল ক্লোরাইড। তাহলে চেতনানাশক হিসেবে, অর্থাৎ অজ্ঞানকারী হিসেবে যে ক্লোরোফর্মকে ব্যবহার করা হয়, সেই ক্লোরোফর্ম অবশ্যই বিশুদ্ধ থাকতে হবে। কিন্তু ক্লোরোফর্মের সমস্যা হলো, ক্লোরোফর্ম আলোর উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিষাক্ত ফসজিন বা কার্বনিল ক্লোরাইড গ্যাসে পরিণত হয়। ফলে ক্লোরোফর্ম থেকে বিষ উৎপন্ন হয়। ফলে ক্লোরোফর্মের মধ্যে তো বিষ যুক্ত থাকে, অর্থাৎ ভেজাল যুক্ত থাকে। এবং এই সাথে আবার বাই প্রোডাক্ট উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও তো ভেজাল। এই সমস্যা দূর করার জন্য ক্লোরোফর্মকে এমন বোতলে রাখতে পারো যে বোতলে আলো প্রবেশ করতে পারবে না, এবং বোতলটি ভরাট করে রাখলে ফাঁকা জায়গায় বাতাস থাকবে না, অক্সিজেন থাকবে না। আলো আর অক্সিজেন যদি না থাকে, তাহলে এই বিক্রিয়াও হবে না। আর বিক্রিয়া না হলে ক্লোরোফর্ম কি বিশুদ্ধ থাকবে। আর যদি আলো থাকে, বোতলের মধ্যে বাতাস থাকে, অর্থাৎ অক্সিজেন থাকে, তাহলে ক্লোরোফর্মের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় আলোর উপস্থিতিতে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি হবে। ফলে ক্লোরোফর্মে বিষ তৈরি হবে। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড তাও তৈরি হবে। ফলে ক্লোরোফর্মটি অবিশুদ্ধ হয়ে যাবে। ফলে আর পরে ব্যবহার করা যাবে না। তাহলে ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করবা বলো তো? কি করবা? এমন বোতলে রাখবা যাতে আলো প্রবেশ করতে না পারে। স্বচ্ছ বোতল না, অস্বচ্ছ বোতল রাখবা। আর বোতল ভরে রাখবা। তাহলে আর আলো আর অক্সিজেন পাবে না। আর আলো আর অক্সিজেন না পেলে ক্লোরোফর্ম এই বিক্রিয়া করবে না। ফলে বিষাক্ত ফসজিন গ্যাস বা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে না। ফলে ক্লোরোফর্মটি বিশুদ্ধ থাকবে। আর ক্লোরোফর্মটি অবিশুদ্ধ কিনা সেটা টেস্ট করার জন্য তুমি এখানে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট যোগ করতে পারো। যদি ক্লোরোফর্ম অবিশুদ্ধ হয়, তাহলে তো ফসজিনের সাথে আর কি তৈরি হয়? হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়। তাই এখানে কয়েক ফোঁটা যদি তুমি সিলভার নাইট্রেট যোগ করো, সিলভার নাইট্রেট যোগ করলে, সিলভার নাইট্রেট অবিশুদ্ধ ক্লোরোফর্মে কি আছে? হাইড্রোজেন ক্লোরাইড আছে। এর সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি করে।
তাহলে অবিশুদ্ধ ক্লোরোফর্ম যে অবিশুদ্ধ এটা নিশ্চিত হওয়ার জন্য তুমি এর মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট যোগ করবা। সিলভার নাইট্রেট অবিশুদ্ধ ক্লোরোফর্মে উৎপন্ন যে হাইড্রোজেন ক্লোরাইড আছে এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি করবে। তাহলে সিলভার নাইট্রেট যোগ করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ কখন পাইছি? যখন হাইড্রোজেন ক্লোরাইড আছে। আর হাইড্রোজেন ক্লোরাইড আছে মানে কি? ফসজিন আছে, কারণ হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হওয়ার সাথে সাথে আরেকটা কি তৈরি হয়? ফসজিন তৈরি হয়। আর ফসজিন আছে মানে কি? ক্লোরোফর্ম অবিশুদ্ধ। আবার শোনো কৌশলটা, শোনো কি কৌশল অবলম্বন করা হয়। অবিশুদ্ধ ক্লোরোফর্মের মধ্যে কি বিষাক্ত ফসজিন গ্যাস থাকে বা কার্বনিল ক্লোরাইড থাকে আর হাইড্রোজেন ক্লোরাইড থাকে। এই অবিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ক্লোরোফর্মের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট যোগ করলেই সিলভার নাইট্রেট হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি করে। আর সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি হয়েছে কখন? যখন হাইড্রোজেন ক্লোরাইড আছে। আর হাইড্রোজেন ক্লোরাইড কখন আছে? যখন ফসজিন আছে। আর হাইড্রোজেন ক্লোরাইড আর ফসজিন থাকা মানে কি? ক্লোরোফর্মটি অবিশুদ্ধ। এইভাবে ক্লোরোফর্মের অবিশুদ্ধতা যাচাই করা হয়। কথাটি অন্যভাবে শোনো, অবিশুদ্ধ ক্লোরোফর্ম না বিশুদ্ধ ক্লোরোফর্ম সেটা নির্ণয় করার জন্য ক্লোরোফর্মের মিশ্রণে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট যোগ করা হয়। যোগ করলে অবিশুদ্ধ ক্লোরোফর্মে যে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়েছে তার সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি হয়। তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ দেখেই বোঝা যায় যে ক্লোরোফর্মে হাইড্রোজেন ক্লোরাইড আছে। আর হাইড্রোজেন ক্লোরাইড আছে মানে কি? ফসজিনও আছে। আর এরা থাকা মানে কি? ক্লোরোফর্মটি অবিশুদ্ধ। আর এইটা বলো তো তোমরা, সিলভার নাইট্রেট যোগ করে যদি সাদা অধক্ষেপ না তৈরি হয়, বিক্রিয়া যদি না হয়, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড নাই। আর হাইড্রোজেন ক্লোরাইড নাই মানে ফসজিনও নাই। আর ফসজিন হাইড্রোজেন ক্লোরাইড নাই মানে কি? ক্লোরোফর্মটি বিশুদ্ধ। আর ক্লোরোফর্মকে বিশুদ্ধ অবস্থায় সংরক্ষণ করার জন্য এক বিশেষ কৌশল অবলম্বন করা হয়। ক্লোরোফর্মের মধ্যে যে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি হয় সেটাকে শোষণ করে নেওয়ার জন্য এর মধ্যে ইথানল যোগ করা হয়। ক্লোরোফর্মের মধ্যে 1% ইথানল যোগ করা হয়। 1% ইথানল মানে ইথানল 1 ভাগ আর বাকি ভাগ পানি। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে কি বলে? ইথানল। ক্লোরোফর্মের মধ্যে 1% ইথানল যদি যোগ করো তাহলে 1% ইথানলের সাথে ক্লোরোফর্ম যদি অবিশুদ্ধ হয়ে যায় তাহলে তো বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি হয়। সেই ফসজিন 1% ইথানলের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে ডাইইথাইল কার্বনেট অবিষাক্ত উপাদানে পরিণত হয়। তাহলে দেখো, ক্লোরোফর্মকে বিশুদ্ধ অবস্থায় সংরক্ষণ করার জন্য এর মধ্যে 1% ইথানল যোগ করা হয়। 1% ইথানল যোগ করলে ক্লোরোফর্ম থেকে যদি বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি হয় তাহলে সেটি 1% ইথানলের সাথে বিক্রিয়া করে ডাইইথাইল কার্বনেটে পরিণত হয়, অর্থাৎ অবিষাক্ত পদার্থে পরিণত হয়। ফলে ক্লোরোফর্ম বিশুদ্ধ অবস্থায় সংরক্ষিত থাকে এবং বিপদমুক্ত অবস্থায় থাকে। কারণ বিষাক্ত পদার্থ তো আর রইল না, বিষাক্ত পদার্থ অবিষাক্ত ডাইইথাইল কার্বনেটে পরিণত হয়ে গেল। আবার শোনো সবাই, শেষ শেষ পড়া শেষ আমাদের। ক্লোরোফর্মকে যদি বিশুদ্ধ অবস্থায় সংরক্ষণ করতে চাও তাহলে এর মধ্যে 1% ইথানল যোগ করে রাখবা। তাহলে যে ইথানলটি যোগ করে রাখছো সেই ইথানল ক্লোরোফর্ম যদি অবিশুদ্ধ হয়ে যায় অর্থাৎ বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি হয় তাহলে 1% ইথানলের সাথে ফসজিনের বিক্রিয়ায় অবিষাক্ত ডাইইথাইল কার্বনেটে পরিণত হয়। ফলে কোনো ক্ষতি হয় না, কারণ বিষাক্ত ফসজিন গ্যাসটি 1% ইথানল এর সাথে বিক্রিয়া করে
অবিষাক্ত ফসজিন গ্যাসে পরিণত হয়, মানে ভুল বললাম, অবিষাক্ত ডাইইথাইল কার্বনেটে পরিণত হয়, ফলে বিষক্রিয়া থাকে না, ক্লোরোফর্মটি বিশুদ্ধ অবস্থায় সংরক্ষিত থাকে। বা অন্য ভাষা আমি সহজে বলতে পারি, ইথানল বিষাক্ত ফসজিন গ্যাসকে অবিষাক্ত ডাইইথাইল কার্বনেটে পরিণত করে, ফলে ক্লোরোফর্মটি অবিষাক্ত অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় থাকে। তাই ক্লোরোফর্মকে বিশুদ্ধ অবস্থায় সংরক্ষণ করার জন্য 1% ইথানল যোগ করে রাখতে হয়। রাখলে লাভ কি? 1% ইথানল যেটা যোগ করে রাখছো সেটি ক্লোরোফর্মের মধ্যে উৎপন্ন বিষাক্ত উপাদানকে অবিষাক্ততে পরিণত করে রাখে, ফলে ক্লোরোফর্মের বিষক্রিয়া থাকে না। ক্লাস শেষ করব, কেউ কিছু জিজ্ঞেস করবা? কারো কোনো প্রশ্ন আছে? এ ঠিকঠাক মতো পড়ে আগামী ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা কিন্তু সবাই। গুড বাই।